আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না তাদের জন্য এই একই ভিডিওতে আছে 4টি ভিন্ন স্বাদের রেসিপি। এই ভিডিওতে দেখতে পাবেন মুরগির কলিজা দিয়ে আলুর ঝোল রান্নার ভীষণ মজার একটা রেসিপি। দেখতে পাবেন মাত্র 1 চা চামচ বাটা দিয়ে ভীষণই মজার নুডলস রান্নার রেসিপি। থাকছে শিং মাছ রান্নার খুব ভালো একটা রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। থাকছে খুব ভালো একটা কেকের রেসিপি, যে কেকটা বানিয়ে খেলে আবার বানিয়ে খেতে মন চাইবে। চলুন দেখাচ্ছি। আমাদের আজকের রেসিপি মুরগির কলিজা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না। আশা করছি যারা মুরগির কলিজা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে খেতে পছন্দ করেন সকলের ভিডিওটি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন মুরগির কলিজা রান্না করে দেখাচ্ছি। চুলায় তেলের পাতিল বসিয়ে দিছি এবং দিয়ে দিছি তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পুরো 1 কেজি পাকিস্তানি মুরগির কলিজা। বন্ধুরা, এই কলিজাগুলো আমি নর্মাল পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিছি, তারপর পানি ঝরিয়ে নিছি। আচ্ছা, কলিজাটা দিয়ে দিলাম। কলিজার মধ্যে দিয়ে দিছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং তারপর চুলার আঁচটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে কলিজাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কলিজা প্রথম অবস্থায় তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করলে দেখবেন কিছুটা পানি বের হয়েছে। সম্পূর্ণ পানিটা গিয়ে তেলের মধ্যে সুন্দর করে কলিজাটাকে ভেজে নিতে হবে। এই ভাজার সাথে কলিজার মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমি কেমনভাবে ভেজেছি খেয়াল করুন। কলিজা ভাজা শেষ, এগুলো এক সাইডে রেখে দিলাম। এই পাতিলেই আমি 1/2 কেজি আলু নিয়ে নিচ্ছি। আলু কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুটা ভেজে নেব। তো আমি আগে তেল দিই, এখন আলুর উপরে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিছি। বাস খুব ভালো করে প্রায় 6-7 মিনিটের মতো এই আলুগুলোকে মিডিয়াম আঁচে এভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এভাবে আলু ভেজে নেবেন, এতে করে রান্নাটা বেশি ভালো লাগবে। তো আলুটা ভাজা শেষ, আলুটাও এক সাইডে রেখে দিছি। এই পাতিলে কলিজা রান্না করব। পাতিলে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল, নিয়ে নিচ্ছি 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি লং ও 4টি এলাচ। তারপর 1 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেবেন, তাহলে মশলার সুন্দর গ্রান বের হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ দেশি পেঁয়াজ কুচি ও 10-12টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি মিষ্টি একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এক্সট্রা যে পানিটা দিছি, পানিটা গিয়ে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে মশলার সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিছি। এবার প্রায় 2-3 মিনিটের মতো মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কলিজাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এভাবে যদি দাপে দাপে দেন আর ভেজে নেন, খাওয়ার পরে বুঝবেন তরকারিটা কত ভালো হয়েছে। আচ্ছা দেখুন, কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি পানি। তো আমি 3 গ্লাস পানি দিচ্ছি, মানে কলিজা এবং আলুকে ডুবো ডুবো করে দিয়ে তার থেকে একটু বেশি পানি দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে রেখে রান্না করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক এভাবেই আমি 2-3 বার ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে চুলার আঁচ হাইতে রেখে রান্না করে নিছি। দেখুন ঝোলটা অনেকটা কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং তারপর আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো আরও কিছুক্ষণ রান্না করে নিছি।
এরই সাথে সাথে দেখুন ঝোলটা আরও কমে একেবারে মাখা মাখা হয়ে গেছে। কলেজা আলুর ঝোল রান্না করা হয়ে গেছে। এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা দেখুন চুলার আঁচটা নিভিয়ে দেওয়ার পরে কলেজা আলুর ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারা যারা কলেজা দিয়ে আলু দিয়ে আমার মতো খেতে পছন্দ করেন এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। তেল মশলার পরিমাণ ঠিক রাখলে ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রান্নাটি সবার ভালো লেগেছে। যদি সামান্য পরিমাণেও ভালো লাগে আবারও বলছি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের আজকের রেসিপি শিং মাছ এবং টমেটো দিয়ে ভীষণই মজার একটি রান্না, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। পেট ভরে ভাত খাওয়ার জন্য এই রকম একটি শিং মাছ টমেটো রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবেই। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেক বন্ধুর আমার আজকের রেসিপিও ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বন্ধুরা আজকে আমি বড় সাইজের 5টি শিং মাছ নিয়ে নিছি রান্না করার জন্য। এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি এবং পানি ঝরিয়ে নিছি। এবার মাছগুলো এক সাইডে রেখে দিছি। এই হাঁড়িতে রান্না করব। তেল নিয়ে নিছি। তেলটা নিজেদের ইচ্ছে মতো নেবেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিছি 5টি বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি ও 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ আদা এবং রসুন বাটা মেলানো আছে সেটা। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিব ঠিক ততক্ষণ যতক্ষণ এক্সট্রা পানিটা গিয়ে তেল মশলা খুব ভালো করে কষা কষা হয়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এই দেখুন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন মশলা পাতিলে লেগে যাবে। ঠিক এই রকম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মশলা। আচ্ছা মশলা ভাজা শেষ। এবার এই 5টি শিং মাছ দিয়ে দিছি। দিয়ে তেল মশলার সাথে শিং মাছগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো। খুব পাতলা পাতলা করে কেটেছি, তাই মনে হয় অনেক টমেটো দিয়েছি, অনেক না, ছোট সাইজের 6-7টা টমেটো হবে। আচ্ছা যাই হোক, টমেটো কম বেশি হলে কোনো সমস্যা নেই। টমেটোগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে মাছের সাথে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এবং তারপর দিয়ে দিচ্ছি পানি। পানির গ্লাসে করে আমি 2 গ্লাস পানি দিছি। তারপর আবারও আলতো হাতে মিশিয়ে নিছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে রান্না করে নিচ্ছি। রান্নার মাঝে ঢাকনাটা সরিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিছি এবং তারপর আবারও চুলার আঁচ হাইতে রেখে রান্না করেছি। দেখুন সম্পূর্ণ ঝোলটা গিয়ে একেবারে মাখো মাখো গায়ে গায়ে চলে আসছে। এই দেখুন খুব অল্প ঝোল, মাছের গায়ে খুন্তি লাগানো যাবে না, খুব আলতোভাবে এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তো দেখুন এই পর্যায়ে একেবারে মাখা মাখা জ্বলে চলে আসছে। এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়েই চুলার আঁচটা নিভিয়ে দিলাম। তাপ কমার সাথে সাথে একেবারে ভুনা ভুনা হয়ে যাবে ঝোলটা। বেশি ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা। এই দেখুন হয়ে গেছে। তো আজকে আর বাটিতে নিয়ে দেখালাম না, হাঁড়িতেই দেখালাম বন্ধুরা। আশা করছি সবার ভালো লেগেছে। আমাদের আজকের রেসিপি নুডলস। সহজভাবে নুডলস রান্না করা। নুডলস রান্না করার পরে 1 থেকে 2 দিন নর্মাল ফ্রিজে রেখে খেলেও নুডলস কীভাবে ঝরঝরে থাকবে সেভাবে, এবং অনেক বেশি মজা করে নুডলস রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি বেচেলার এবং যারা নুডলস রান্না করলে ঝরঝরে এবং অনেক বেশি মজা হয় না, তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। আজকে আমি 4 প্যাকেট নুডলস রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে বড় দেখে একটা হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি। তারপর চুলার আঁচ জ্বালিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। পানিটা টক বগিয়ে বলক চলে আসছে।
এবার এখানে আমি 4 প্যাকেট নুডলস একসাথে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো নুডলসগুলো দেওয়ার আগে প্যাকেট থেকে খুলে তারপর প্রত্যেকটা নুডলসকে 4টি করে টুকরো করে নিছি এবং 4 প্যাকেট নুডলসই এখানে দিয়ে দিছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিটের মতো সেদ্ধ করলে এই নুডলস ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, বেশি সেদ্ধ করবেন না, একেবারে নরম হয়ে গেলে পরে নুডলস ঝরঝরে থাকে না। তো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই নুডলসটাকে ছেঁকে নিচ্ছি এবং তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল এই নুডলসগুলোর মধ্যে মেখে নিচ্ছি। তারপর নুডলসগুলো এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি তেলের পাতিল। যে কোনো পাতিলে নুডলস রান্না করতে পারবেন। তো আমি বেশি নুডলস রান্না করব, একটু বড় পাতিলে রান্না করব। এখানে তেল নিয়ে নিছি। তেলটা আপনার পছন্দ মতো নিতে পারবেন। নিয়ে নিছি 4টি পেঁয়াজ কুচি ও 8টি কাঁচামরিচ কুচি। তারপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। একেবারে ভেজে ভেজে গোল্ডেন বা লালচে করবেন না, সেক্ষেত্রে গ্যাস প্রবলেম হয় কিন্তু বেশি ভাজা পোড়া হলে, আবার অনেক বেশি মজাও হয় না। আচ্ছা দেখুন, যখনই দেখবেন পেঁয়াজ কাঁচা মরিচের কালারটা বদলে গিয়ে মিষ্টি মিষ্টি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখনই ভাজা বন্ধ করবেন। আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পানি। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা প্রায় 2 চা চামচের মতো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা চাইলে বাদ দিতে পারেন, আমি একটু ঝাল ঝাল খাবো তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের সাথে থাকা মশলাগুলা। 4 প্যাকেট নুডলসের সাথে 4 প্যাকেট মশলাই থাকে, পুরো মশলাটাই দিছি। 1 চা চামচ লবণ দিয়ে দিছি। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেবেন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ডিম। 4 প্যাকেট নুডলসের জন্য 4টি ডিম দিব। এই তো 4টি ডিম দিয়ে দিলাম। আমি ব্রয়লার মুরগির ডিমটা দিচ্ছি, আপনারা দেশি মুরগির ডিম, হাঁসের ডিম যেটা ইচ্ছা দিতে পারবেন। ডিমটা দেওয়ার পরে আলতো হাতে নেড়ে নেড়ে ডিমটাকে প্রথমে মশলার সাথে মিশিয়ে নিছি এবং তারপর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাতে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা গিয়ে ডিম মশলা একেবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাসায় বাটার বা ঘি থাকলে অবশ্যই দিয়ে দিবেন। পুরো নুডলসটা আপনার মনে হবে যে আপনার বাটারে ভাজা বা ঘিয়ে ভাজা, খুব সুন্দর ঘ্রাণ হবে। এতে করে যেমন ঘ্রাণ তেমন টেস্ট হয়। আচ্ছা, আশা করি সবাই বুঝে গেছেন টিপসটা। তো আমি এখানে 1 চা চামচ বাটার দিছি, বাটারটাও মিশিয়ে নিছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। টমেটোগুলো দেওয়ার পরে আবারও অনবরত নাড়াচাড়া করে একসাথে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। টমেটোটা ডিমের সাথে ভাজা ভাজা হয়ে যেন টমেটো গলতে শুরু করে, ঠিক সে পর্যন্ত ভাজতে হবে। টমেটো শক্ত শক্ত বা আস্ত আস্ত থাকলে মজা লাগবে না। তো দেখুন, টমেটো থেকে কিছুটা পানি ছেড়েছে এবং টমেটোটা গলতে শুরু করেছে। ঠিক এই পর্যায় পর্যন্ত ভেজে নিছি। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা গিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেবেন। যাই হোক, ভেজে নিচ্ছি এবং তারপর আগে থেকেই রেডি করে রাখা 4 প্যাকেট নুডলসই একসাথে এখানে দিয়ে দিছি। দিয়ে দেখুন উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেলের পাতিল এই জন্য নিতে হবে, যখন নুডলস এই পর্যায়ে ভাজবেন তখন পাতিলে লাগবে না তেলের পাতিল হলে। তাই আগে থেকে তেলে রান্না করা তৈলাক্ত কোনো পাতিল নেবেন, তাহলে নুডলসের এই পর্যায়ে আসলে খুব সুবিধা। আচ্ছা বন্ধুরা, এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো হট সস দিয়ে দিছি। এই সসটা দিতে ভুল করবেন না, অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে এই সসটা দিলে।
আচ্ছা, সসটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সেই সাথে হয়ে গেল আজকের ভীষণই মজার নুডলস। একদম সহজ করে দেখিয়েছি, অল্প উপকরণে এবং ঝরঝরে ও মজাদার। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আপনি নুডলসটা যেভাবে রান্না করেন না কেন, মশলার পরিমাপটা ঠিক রাখলে নুডলস মজা হবেই। তো আমি আজকে এভাবে রান্না করে দেখালাম। আমি এটাই বলবো যে এভাবে রান্না করে কাউকে খাওয়ালে সবচেয়ে সেরা স্বাদ বলবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত মজা। যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আমাদের আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। 2টি ডিম দিয়ে এত বড় এই কেকটা বানিয়েছি। কেকটা বানিয়েছি চুলায় হাঁড়িতে। মাত্র 2টি ডিম দিয়ে এত বড় এই কেকটা বানিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। এত ভালো হয়েছে কেকটি। আশা করছি আমার প্রত্যেক বন্ধুর আজকের এই কেক রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। চলুন কেকটি বানিয়ে দেখাচ্ছি। আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো চায়ের কাপ দিয়ে। যাদের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, যেন তারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো আমি ছোট্ট এই চায়ের কাপটি নিছি। এখনকার চায়ের কাপগুলো বড় বড়। আপনারা আগে যে চায়ের কাপগুলো আছে কাচের বা মেলামাইনের ছোট সাইজের, সেগুলো নিয়ে নেবেন, তাহলেই হবে মাপটা ঠিকঠাক। আচ্ছা দেখুন, এই কাপটা মেপে আমি সমান করে 2 কাপ ময়দা নিয়ে নিছি। চেপে চেপে নয়, আলতোভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। সমান করে 2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। সমান করে 2 চা চামচ গুঁড়ো দুধ। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাই, সেটাই নিলাম। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। আগে থেকে চালা থাকলেও চেলে নেবেন, আর চালা না থাকলে তো চেলে নেবেনই। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশ ফেলে দিলাম। এবার এই পাত্রে রেখে আমি এভাবে কয়েকবার চেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই পাত্র থেকে ও পাত্র বা একই পাত্রতে রেখে এভাবে 4-5 বারের মতো চেলে নেবেন। এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। চেলে নেওয়া কিন্তু শেষ। এবার আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব মন দিয়ে করতে হবে, এই জন্য মেশানোটা ভালো হলে কেক ভালো হয়। আচ্ছা, মেশানো শেষ। এবার আমি ময়দাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের ব্রয়লার মুরগির ডিম। ডিমগুলো ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। যে কাপ মেপে ময়দা নিছি, সেই কাপ মেপে পুরো 1 কাপ সমান করে চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি চায়ের চামচে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার আপনারা চাইলে এই মিশ্রণটা কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডার করে নিতে পারবেন, তাতে করে 1 মিনিট সময় লাগবে। আর যদি হ্যান্ড বিটার দিয়ে এভাবে বিট করেন, তাহলে 4-5 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে চিনিটা গলা পর্যন্ত মিশালেই হবে। আচ্ছা, মেশানো শেষ। তো আমি সেই কাপটা মেপেই পুরো 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিছি। তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার আগে থেকে যে ময়দাটা রেডি করে রেখেছি, সেই ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে দেবেন না, একবারে দিলে মেশানো ভালো হয় না। দেখা যায় জায়গায় জায়গায় ময়দা জমাট বেঁধে থাকে, যার কারণে কেকটা কিন্তু ফোলে কম বা মজা লাগে না। এই আর কি, ভালো হয় না, ভালোভাবে মিশে না, তাই কেক ভালো হয় না। তো অল্প অল্প করে
একটু ধৈর্য ধরে সময় নিয়ে প্রায় 3-4 বার বা 4-5 বারের মতো দিয়ে মিশিয়ে নেবেন। মেশাবেন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে। আমিও ঠিক তাই করেছি, কিন্তু স্কিনে টেনে টেনে দিছি, তাই মনে হচ্ছে আমি অনেক তাড়াহুড়ো করে মেশাচ্ছি। না বন্ধুরা, সেটা কিন্তু একদম নয়। আমি অল্প অল্প করে দিয়েছি আর আস্তে আস্তে মিশিয়েছি, আর প্রায় 4-5 বারের মতো অল্প অল্প করে দিছি আর মেশাইছি। তো এভাবেই মিশিয়ে নিছি। দেখুন মেশানো কিন্তু শেষ। তারপর আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি যেভাবে মিশাচ্ছি ঠিক সেভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে আপনারা একটা কাজ করবেন, যেটা আমি ভুলে করিনি। আসলে সেদিন আমি অসুস্থ ছিলাম যেদিন কেকটা বানিয়েছি। এখানে একেবারে ফুটন্ত গরম 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিবেন। দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এতে করে কেকটা আরও বেশি ফুলবে, আরও বেশি তুলতুলে হবে, আরও বেশি মজা হবে। আচ্ছা বন্ধুরা, আশা করছি বুঝে গেছেন। না দিলেও সমস্যা নেই, আমার কেকটা তো হয়েছে, আর দিলে কেকটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, তো আমি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মোল্ডে কেকটা বসাবো। এটার ভিতরে ভালো করে সয়াবিন তেল মেখে নিছি। আপনাদেরকে একটা টিপস দিই, ভ্যানিলা পাউন্ড কেক এই মোল্ডে ভালো হয় না। আমার কেকটা আরও বেশি ভালো হতো যদি আমি একটা স্টিলের বাটিতে বসাতাম। বন্ধুরা, আপনারা স্টিলের একটা বাটিতে কেক বসাবেন। ভ্যানিলা পাউন্ড কেক যদি বানান, স্টিলের বাটিতে বসালে কেক অনেক বেশি ফুলকো হয়, অনেক স্পঞ্জি হয়, অনেক বেশি মজা হয়। মোট কথা কেকের রেজাল্ট সবচেয়ে ভালো হয় স্টিলের বাটিতে, এক কথায় বলে দিলাম। আচ্ছা, এই হাঁড়িতে কেক বসাবো। হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, সমস্যা নেই। তবে ঢাকনাটা সিলভারের দিবেন, এতে করে কেকের কালার সুন্দর হবে। আর ঢাকনাটা এমনভাবে দিবেন যাতে করে হাঁড়ির ভিতরে তাপ বাইরে না আসে। তো এভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাঁড়ির তলা যাতে নাচ হয় এভাবে লো করে দিয়ে কেকটাকে আমি রেখে দিছি। আমার এই কেকটা হতে পাক্কা 2 ঘন্টা লেগে গেছে। এর কারণ হচ্ছে কেকটা বড়, আর আমি যে বাটিতে কেকটা বসাইছি ভ্যানিলা কেক, এসব বাটিতে বসাইলে অনেকটা সময় লাগে। আপনি যদি স্টিলের বাটিতে দেন 40 মিনিটে এই কেকটা হয়ে যাবে। কোনো কিছু গোপন রাখিনি, সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা কেক বানাতে গিয়ে কোনো ঝামেলায় না পড়েন। আশা করছি সকলে বুঝে গেছেন। আচ্ছা, একটা ছুরি দিয়ে 4 সাইড আলগা করে কেকটা বের করে নিছি। কেকটার 4 সাইডে একই রকম কালার আসছে, একদম বেকারির মতো। আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন। এবার আমি কেকটা কেটে নিব, বড় কেক, যাতে প্রত্যেকটা টুকরো সমান হয়, দেখতে ভালো লাগে। তার জন্য আমি স্কেলটা দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটা টিপস। দেখা যাবে আপনারা কেক কাটবেন, বাসায় অনেক মানুষ থাকবে, সবগুলো টুকরো সমান হলে সামনে দিলে ভালো লাগবে। তো এভাবে কেটে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নেন। কেক খেতে পারলেই তো হলো। আর আমার টিপসটা নিলে এরকম প্রত্যেকটা টুকরো সমান হবে। আচ্ছা দেখুন বন্ধুরা, পুরো কেকটা কিন্তু আমি কেটে ফেলছি, একেবারে টুকরো টুকরো করে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার দেখুন আমি এক হাতে কেকটা ছিঁড়ে দেখাবো। এটা দেখে আপনারা বুঝে নেবেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা ভালো হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো কেক রেসিপি সবাই কমেন্টে বলে যান।